হ্যালো এভরিওয়ান, থাইল্যান্ড ট্রিপের ফুকেটের সেকেন্ড ডেতে আপনাদের সবাইকে স্বাগত। সময় এখন সকাল 10:30 এবং শুরুটা করেছিলাম আমরা হোটেলের পাশেরই এক লোকাল স্ট্রিট মার্কেট দিয়ে। সাধারণত থাইল্যান্ডের ট্যুরিস্ট এরিয়াগুলোতে শপিং কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, কিন্তু সৌভাগ্যবশত আমাদের হোটেল আইবিসি স্টাইলস ফুকেট সিটির সামনেই এই মর্নিং মার্কেটটার দেখা পেলাম, যেটা প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত চলে। এবং এখানে এত সুন্দর সুন্দর কিউট টপস আর স্কার্টস যে আমি না কিনে পারলাম না এবং ঝটপট সেটা পরেই রেডি হয়ে গেলাম। দেখুন, এই শার্টটা নিয়েছে মাত্র 60 বাত এবং স্কার্টটা 50 বাত। তো চিপ কিনা আপনারাই বলুন। একটা গ্র্যাব নিয়ে চলে এসেছি ইয়ানুই বিচে। সময় তখন দুপুর 12টা। রোডটা তখন বেশ কড়া ছিল, তাই আমরা দুজন ডিসিশন নিলাম যে কতক্ষণ এই ছায়ার মধ্যেই বসে থাকি। তো বসে বসে দেখছিলাম যে কি সুন্দর সবাই টেবিল চেয়ার খাবার দাবার সব কিছু নিয়ে সব ফ্যামিলি সহ বসে পিকনিক করছে। কি সুন্দর একটা পরিবেশ। মনে হচ্ছিল আমারও যদি এরকম সুন্দর একটা জায়গার কাছাকাছি বাসা থাকতো, প্রতি সপ্তাহে ছুটির সময় আমি এরকম সব কিছু নিয়ে ফ্যামিলি সহ পিকনিক করতে চলে আসতাম। চলুন আপনাদেরকে এই বিচটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে যে হলুদ ছাউনিটা আছে সেটা হচ্ছে স্নরকেলিং বা কায়াকিং করার যে গিয়ারগুলো সেগুলো ভাড়া করা যায় এখান থেকে। তো আপনাদের আগ্রহ থাকলে ইয়ানুই বিচে এসে আপনারা এগুলো ভাড়া করে স্নরকেলিং বা কায়াকিং করতে পারেন। বিচটা কিন্তু অসম্ভব সুন্দর। পানির রং আকাশের রং একদম মিলেমিশে একাকার। কিন্তু রোদের যে অসম্ভব তেজ, আপনারা কিন্তু ভুলেও হ্যাট বা সানস্ক্রিন ছাড়া বিচে ঘুরতে আসবেন না, চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে। ওই যে ওই রকেট চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটার উপরে ওঠাটাই ছিল আজকে আমাদের সবচেয়ে বেস্ট ডিসিশন। ওই পাথরে উঠে কি দেখলাম সেটা একটু পরেই দেখাচ্ছি, তার আগে বিচটা ঘুরে দেখিয়ে শেষ করি একটু। এই বিচটা ঘুরতে ঘুরতে আমি দেখছিলাম যেখানে সবাই কি সুন্দর যে মজা করছে। এই বিচে ঘুরতে এসে একটা জিনিস আমি শিওর হলাম, এখানকার টুরিস্টরা কিন্তু মজা করতে জানে। একটা সি বিচে এসে কীরকম করে আনন্দ করলে তারা পুরোপুরিভাবে এনজয় করতে পারবে, এই ব্যাপারে একদম সবাই প্রস্তুত। সবাই কিছু না কিছু নিয়ে এসেছে। কেউ ফুটবল খেলছে, কেউ কায়াকিং করছে, কেউ স্নরকেলিং করছে, কেউ সিম্পল শুধু সাঁতার কাটছে, অথবা জাস্ট একটা মাদুর পেতে শুয়ে শুয়ে চিল করছে। মানে কতভাবে যে আনন্দ করা যায় এদেরকে না দেখলে আমি বুঝতাম না। কিন্তু যারা সানবাথ নিচ্ছে তারা যে কিভাবে এই রোদের তেজটা সহ্য করছে কে জানে। মানে আমার তো সহ্যই হচ্ছে না। আমরা যারা ট্রপিক্যাল দেশের মানুষ তাদের আসলে ট্যান হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওনারা যে এই রোদটাই এনজয় করছেন সেই ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। এখন রওনা দেওয়া যাক পাথরের চূড়ায় ওঠার জন্য। আসো। হ্যাঁ, উপরে ওঠার সাথে সাথে মনে হলো আমরা যেন কোনো ছবির ভিতরে ঢুকে গেছি। এখান থেকে পুরো বিচের 360 ডিগ্রি ভিউ এক কথায় মানে অসাধারণ। নীল সাগর, স্বচ্ছ পানির নিচ দিয়ে পাথর দেখা যাচ্ছে, মানুষ কায়াকিং করছে। মানে এটা আসলে বলে বোঝানোর মতো না যে এত সুন্দর এই পুরো চারপাশের পরিবেশ। আর বাতাসটাও এত দারুণ যে ওই যে রোদের তেজটা সেটা আর গায়ে লাগছে না।
তারপরও হ্যাটটা আসলে মাস্ট। পানি যে কি অসম্ভব স্বচ্ছ, এটা কি দেখতে পাচ্ছেন? পানির নিচের পাথরগুলো পর্যন্ত একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর কি অস্বাভাবিক সুন্দর রং, টার্কিউজ কালার বলে মনে হয় এটাকে, এবং একই সাথে আবার একটা নীল শেডের দিকে চলে যাচ্ছে। কি অসম্ভব সুন্দর। সবাইকে স্নরকেলিং করতে দেখে আমার এত আফসোস লাগছিল, কেন যে সাঁতারটা শিখি নাই এখনো, কবে যে শিখবো আল্লাহই জানে। কিন্তু সত্যি কথা বলতে আমার আসলে কোনো দুঃখ নেই। এই যে এত উপরে শুধু আমরা দুজন এত চমৎকার একটা ওয়েদারে বসে আছি, এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশ, এখানে কোনো কোলাহল নেই, একদম নীরব একটা মুহূর্ত। এই অনুভূতিটা কিন্তু অনেক স্পেশাল। চলে এসেছি রাওয়াই বিচ। মনে হচ্ছে সারা জীবন যদি এখানে থাকতে পারতাম। বেশ পিসফুল, তাই না? এখানে এসে অনেক রিল্যাক্স একটা টাইম কাটালাম আমরা। গাছের ছায়ায় ম্যাট বিছিয়ে বসে সমুদ্রের শব্দ আর পাখির কলকাকলি শোনার মধ্যে যে শান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। সাগরের তীরে গিয়ে আমার প্রথম পছন্দের একটা কাজ হচ্ছে শামুকের খোল বা ঝিনুক কুড়িয়ে বেড়ানো। তো সেটাই আমি এখানে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু এই বীচগুলোতে আসলে খুব একটা এরকম পেলাম না, হয়তো থাকে না এখানে এরকম এত বেশি, খুবই কম। আর আমি আসলে কুড়াই ঠিকই, কিন্তু তাই বলে সাথে করে নিয়ে আসি এমনও না, একটা দুটো হয়তো আনি, বাকিটা আবার রেখেই চলে যাই। কারণ আসলে এরকম এগুলো ন্যাচারাল যে ইয়েগুলো শামুকের যে খোলগুলো, সেগুলো আসলে সি বিচে রেখে আসাই ভালো। তো জাস্ট একটু কুড়ানোটাই আমার শখ, নিয়ে আসার শখ অত বেশি নেই। এই হচ্ছে আমার কুড়িয়ে আনা শামুক আর ঝিনুক, এবং পাশেই একটা অসম্ভব সুন্দর একটা ফুলের গাছ ছিল, হলুদ ফুল। আমি ফুলটা চিনি না আসলে কি, কিন্তু খুবই সুন্দর। এই সেই ফুলটাও কুড়িয়ে এনেছিলাম, এটুকুই আর কি। আর পাশেই মেয়েটা কি সুন্দর বসে বসে চিল করছে সেটা দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে। আর এই ভদ্রলোক পুরা টাইম ধরেই দেখছিলাম যে ট্যান হওয়ার চেষ্টা করছেন, দুই হাত দুই দিকে ছড়িয়ে নানানভাবে উনি ট্যান হওয়ার চেষ্টা করছেন। তো ভালোই লাগছিল, মজাই লাগছিল আর কি এগুলো দেখতে। এক এক দেশের এক এক কালচার, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এবার আমাদের হোটেলে ফেরার পালা। তৈরি থাকুন ফুকেট ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ লাডিয়াই মার্কেটটা দেখতে। হোটেলে গিয়েই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ফুকেট ওল্ড টাউন ওয়াকিং স্ট্রিটের উদ্দেশ্যে, এবং হেঁটে হেঁটে যেতে যেতে দেখেছি ফুকেটের সবচেয়ে সুন্দর রাস্তাগুলো। লাডিয়াই সানডে নাইট মার্কেটে পৌঁছতে পৌঁছতে ঘড়িতে বেজেছিল বিকাল 5টা 20। এই মার্কেটটা প্রতি সপ্তাহের রবিবারে বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত চলে। ফুকেটের সবচেয়ে বিখ্যাত এই মার্কেটটাকে ঘিরেই আমাদের ফুকেটের ট্রিপ প্ল্যানটা সাজানো ছিল।
পুরো প্ল্যানটা আমরা এমনভাবে সাজিয়েছিলাম যেন রবিবার বিকালটা আমরা এখানেই কাটাতে পারি। আমার সাজেশন থাকবে, আপনারা যদি ফুকেট ভিজিটের প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্ল্যানে এই লাডিয়াই মার্কেটটা চেকলিস্টে রাখবেন। আচ্ছা, 1 মিনিট, আমি মাথায় যে ব্যানারটা পরে ঘুরে বেড়াচ্ছি সেটা কেমন লাগছে বলুন তো? এটা কিন্তু আমার নিজের হাতে বানানো এবং অ্যাভেলেবেল আছে আমার পেজ হিরের ফুলে। কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। নাও ব্যাক টু দ্য টপিক। ফুকেটে অনেক নাইট মার্কেট থাকলেও এই মার্কেটটা কিন্তু একটু স্পেশাল এবং এর পিছনে আছে ছোট্ট একটা হিস্ট্রি। এই যে রোডটা ধরে হাঁটছি আমরা, সেটা হচ্ছে থেলাং রোড, এবং যে বিল্ডিংগুলো দেখছেন এগুলোই সেই সিনো পর্তুগিজ স্টাইলের বিল্ডিং যেগুলোর গল্প আমি আগের ভিডিওতে করেছিলাম। এই থেলাং রোডের হিস্ট্রি শুরু সেই টিন মাইনিং বা টিন উত্তোলন ব্যবসার সময় থেকেই। তখন ব্যবসা করতে যে চীন, ভারত আর পর্তুগাল থেকে প্রচুর ব্যবসায়ীরা আসতেন, তাদের ছোঁয়াতেই এই বিল্ডিংগুলো গড়ে উঠেছিল। লার্ড ইয়াই যে শব্দটা, সেটার অর্থ হচ্ছে বড় বাজার। থেলাং রোড যেহেতু এই এলাকার মেইন কমার্শিয়াল হাব ছিল, সেই কারণেই এই নাম। 2013 সালের আগে কিন্তু এখানে কোনো নাইট মার্কেট ছিল না। রবিবার আসলে এর আগে ফুকেটের ওল্ড টাউন এলাকাটা একদম খা খা করত। সব দোকানপাট বন্ধ থাকতো, কোনো নাইট লাইফ ছিল না। তো এই নীরবতা ভাঙতে এবং নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে অর্থনীতি চাঙা করতে 2013 সালের শেষের দিকে এসে স্থানীয় প্রশাসন আর ওল্ড টাউনের বাসিন্দারা সবাই মিলে এই সানডে ওয়াকিং স্ট্রিট চালু করেন। এই বাজারের মূল লক্ষ্য কিন্তু ট্যুরিস্টদের কাছে সস্তায় জিনিস বেচা নয়, বরং স্থানীয় পরিবারগুলোর যে ঐতিহ্যবাহী খাবার, তাদের হাতের কাজ আর সংস্কৃতি সবার সামনে তুলে ধরা। বর্তমানে কিন্তু লার্ডিয়াই মানেই এক অন্যরকম ভাইব। প্রতি রবিবার বিকালে এই রাস্তার গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কালারফুল সব আলোর নিচে বসে হরেক রকমের লোকাল স্ট্রিট ফুড, ক্রাফটস আর লাইভ মিউজিকের আসর, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। দেখুন কি সুন্দর সুন্দর সব হ্যান্ডমেড জিনিস, এবং এই রাস্তার ধারের খাবারগুলো পর্যন্ত কি ইন্টারেস্টিং দেখতে। এতক্ষণ যা যা আইটেম দেখালাম সব কিছু কিন্তু হ্যান্ডমেড এবং ওদের নিজেদের হাতে বানানো। দেখে কি বিশ্বাস হয়? এই ওয়াকিং স্ট্রিটে কিন্তু ক্রাফটস আইটেমের, তারপরে খাবার আইটেমের স্টলের কোনো অভাব নেই। অসংখ্য অসংখ্য স্টল, এবং প্রত্যেকটা আইটেমই দেখতে বেশ ইন্টারেস্টিং। আপনার মনে হতে পারে যে ঘুরতে ঘুরতে কোনো একটা আইটেম পছন্দ হয়ে গেলে কিনে ফেলতে ইচ্ছা করতে পারে বা কিছু একটা খেয়ে দেখতে ইচ্ছা করতে পারে, কিন্তু আমি সাজেস্ট করব প্রথমেই এটা না করতে। প্রথমে আপনারা পুরো ওয়াকিং স্ট্রিটটা একবার ঘুরে দেখে শেষ করতে পারেন, এবং আসলেই যদি আপনাদের কোনো আইটেম পছন্দ হয়ে থাকে তখন সেটা কিনতে পারেন। কারণ এখানে কিন্তু কোনো আইটেমই একদম চিপ না। যেমন বেশিরভাগ আইটেমই কিন্তু 100 বাত, 60 বাত, কথায় কথায়। যেমন এই যে চাবির রিংগুলো দেখছেন, খুবই কিউট দেখতে, কিন্তু এটা কিন্তু একটা নিলেই 69 বাত। তো আপনি যেটা করতে পারেন, পুরাটা ঘুরে দেখে শেষ হলে তখন একটা কিছু একটা কিনলেন বা কোনো খাবার আইটেম ট্রাই করে দেখলেন, যেটা আমরা করছিলাম। আগে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনোটা পছন্দ হয় কিনা। আমাদের কাছে ঘুরে দেখার আনন্দটাই একটু বেশি মজার ছিল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এত এত খাবারের স্টল, রাস্তা কিন্তু একদম পরিষ্কার। আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছিল এই রাস্তার মাঝে ছোট ছোট বাচ্চাদের নাচ আর গান। এই বাচ্চাগুলো দেখুন, তাদের ট্র্যাডিশনাল পোশাকে কত সুন্দর যে নাচছিল। কি অসম্ভব সুন্দর জমকালো তাদের কালারফুল এই ড্রেস, এবং বাচ্চাগুলো কি কিউট। এই মিউজিকটা শুনুন, ফুকেটের ট্র্যাডিশনাল কালচারকে যেন আরো জীবন্ত করে তুলেছে। একটু দূরেই আবার এই স্কুল ইউনিফর্ম পরা বাচ্চাগুলো তাদের ক্লাসিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট প্লে করছিল। এত সুন্দর সুদিং মিউজিক।
ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমাদের ক্ষুধা লেগেই গেল, তো ডিসাইড করলাম এবার একটু খাওয়া দাওয়া করা যাক। এই আইটেমটার নাম হচ্ছে এগ রাইস আর প্রাইস হচ্ছে 60 বাত। এটা হচ্ছে স্টিকার রাইস দিয়ে করা একটা রোল, আর উপরে ডিমটা স্প্রেড করে দিয়েছিল। তো খেতে বেশ ইন্টারেস্টিং, আমাদের মজাই লেগেছিল। আপনারা যারা ভয় পান যে এরকম জায়গায় গিয়ে কি খাবো বেছে নিতে পারছেন না, তারা কিন্তু আসলে চাইলে এরকম ফুড আইটেমগুলোও নিতে পারেন, যেমন আমরা নিয়েছিলাম। এটা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন, এটা বেকড পটেটো, আর উপরে আপনার পছন্দ মতো টপিংস অ্যাড করে দিবে। আমরা কর্ন নিয়েছিলাম, আর কর্নের উপরে অনেকগুলো চিজ দিয়ে ওরা আবার এটা গলিয়ে খুব সুন্দর করে এটা রেডি করে দিয়েছিল। আর আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা স্পাইস কীরকম পছন্দ করি। আমরা যেহেতু আমাদের স্পাইসে কোনো প্রবলেম নেই, সো আমরা বলেছিলাম হ্যাঁ বেশি করে দিতে। তো সে খুব সুন্দর করে অনেক রকম মাল মশলা সব অ্যাড করে খুব মজা করে এটা বানিয়ে দিয়েছিল। আর আমাদের খিদাও লেগেছিলো বেশ, সো আমাদের খুবই মজা লেগেছিল এই জিনিসটা। আর আমি ডেফিনেটলি রেকমেন্ড করব যে আপনারাও কিন্তু এরকম মার্কেটে গেলে এই আইটেম টাইপের খাবারগুলো, যেগুলো খেতে আমাদের কোনো সমস্যা নেই, সেগুলো আপনারা খেয়ে ট্রাই করতে পারেন। আপনাদের ভালো লাগবে আশা করি। আর এই আইটেমটা নিয়েছিল 150 বাত। আর আলু আমার খুবই পছন্দ, আমার আশেপাশের সবাই এটা জানে। তো এই খাবারটা এখন দেখে আমার এখনও খেতে ইচ্ছা করছে। অনেক তো ঝাল আইটেম খেলাম, এবার হচ্ছে একটু ডেজার্ট খাওয়ার পালা। আমার মিষ্টি আইটেম খুব একটা পছন্দ না, কিন্তু এই কোকোনাট পুডিংগুলো আসলেই অসাধারণ, এবং ওদের কোকোনাট ডেজার্টগুলো কিন্তু খুবই মজা হয়। এই আইটেমটার দাম হচ্ছে 15 বাত মাত্র, এবং খেতে খুবই সাটল একটা সুইট, এবং এই টাইপের সুইট আমার পছন্দ। আর আসলেই অসম্ভব মজা। আপনারা ডেফিনেটলি থাইল্যান্ডে আসলে কোকোনাট রিলেটেড আইটেম ট্রাই করবেন। যেমন এবার আমরা খাচ্ছি কোকোনাট আইসক্রিম। আমার সবসময় শখ ছিল যে থাইল্যান্ডের অথেন্টিক কোকোনাট আইসক্রিমগুলো ট্রাই করে দেখার। তাই এখানে যখন দেখলাম যে এত সুন্দর করে ডেকোরেশন করে কোকোনাট আইসক্রিম সেল করছে, তো এইটা দেখে আর মিস করলাম না, সুযোগটা নিয়েই নিলাম। এবং আমি নিরাশ হইনি, আসলে অসম্ভব মজা ওদের কোকোনাট আইসক্রিম। এবং আমি একটু আগেও বললাম যে ওদের যে কোনো কোকোনাট রিলেটেড ডেজার্ট আইটেম, সেটা কোকোনাট পুডিং হোক বা কোকোনাট আইসক্রিম হোক, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কোনোটাই মিস দিবেন না। এখানে আসলে এই একটা আইটেম আপনি নির্দ্বিধায় খেতে পারবেন, ডেফিনেটলি নিঃসন্দেহে যে এটা মজা হবে। আর এই কোকোনাট আইসক্রিমটা নিয়েছিল 89 বাত। সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার পর এখনও আমাদের কিছুটা সময় এবং এনার্জি দুটোই বাকি ছিল, তাই সেই কারণে আমরা চলে এলাম নাকা মার্কেট। এটা ফুকেটের সবচেয়ে বড় উইকেন্ড নাইট মার্কেট, এবং এটা ওপেন থাকে প্রতি শনিবার এবং রবিবার বিকাল 4টা থেকে 10টা পর্যন্ত। যেহেতু আমাদের হাতে এখন সময় খুব কম, তাই আমরা খুব একটা বেশি ঘুরিনি এই নাকা মার্কেটে। কিন্তু আমি এই ক্রোশেটের ব্যাগগুলো, হাতে বানানো ব্যাগগুলো খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখছিলাম, কারণ আমি নিজেও ক্রোশেটের কাজ করি। এবং খুব অবাক হচ্ছিলাম যে এত বিশাল হ্যান্ডমেড কালেকশন কিভাবে এরা রেডি করলো। নাকা মার্কেটের সামনেই এই অসম্ভব ট্যালেন্টেড বাচ্চাটা এত অসাধারণ গিটার প্লে করছিল, আপনাদেরকে এটা শোনাতে পারলে খুব খুশি হতাম, কিন্তু কপিরাইটের ভয়ে আমি এটা মিউট করে দিয়েছি। ইনশাল্লাহ হয়তো কোনো শর্টসে আমি এটা অ্যাড করে দিব। তো এভাবেই শেষ হলো আমাদের সারা দিনের ঘোরাঘুরি। অসম্ভব সুন্দর একটা দিন আমরা কাটিয়েছি। সারা জীবন মনে রাখার মতো কিছু মুহূর্ত আমরা কালেক্ট করলাম সারা দিন ধরে। আশা করি আমাদের এই গল্প আপনাদের ভালো লেগেছে। জানাবেন কেমন লাগলো আমাদের গল্প শুনতে। গল্প কিন্তু এখনও বাকি রয়ে গেছে। আগামীকাল আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ডে, তাই পরের ভিডিও কিন্তু একদম মিস করবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।